আপনাদের একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে, আমি অ্যাবসলিউটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল, এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া আছে, কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না, বলতে পারবো হয়তো, তার ধর্ম নিয়ে টানাটানি সে করার সময় কি এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনূসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে, যেটা অভাবনীয়। আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করো না, তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে। এই ব্যাপারটাকে আপনার জানা আছে কিনা? আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসকে শত্রু বানিয়ে তোলার, এবং এজ ইফ ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানি কি করতেছেন, যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে। উনি যেন একটা বিরাট স্বৈরাচার, এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা করা হয়েছিল। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শোগুলো। এখন টক শোতে যখন আমরা বসি, তখন আমার পেছনে তো কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা, তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে, একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন। উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুইটা চাপড় দিলেন, তারপর উনি ঠান্ডা হয়ে গেলেন। আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই, তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি, স্লিপ অফ টাং বলতে পারি, জজবার কারণে বলতে পারি, অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি। এটা সঠিক না। এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ধরনের একটা না, ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনি নাহলে এটা নিশ্চিত করলেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, তিনি ক্ষমতা ছাড়তে চান না, তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে, এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে, এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই। টকশো কথা আপনি বাদ দেন, সভাতে বলা হয় নাই, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি, এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন, সংবাদ সম্মেলনে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে। ওয়াহিদ ভাই, আপনি কি নেরেশনটা পড়ছেন? আমি কিন্তু নেরেশনটার ইংরেজিটা পড়ে, আমি যদ্দূর বাংলা বুঝে আমি বুঝছি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। উনি শুধু একটা দল বলে নাই, এবং সেইটা উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করছেন, একটা একটা বড় দল। আমি যদ্দূর ইংরেজি বুঝছি আর কি, ইটস নট যে একটা মাত্র উনি বলছেন। এটাও বিএনপির একটা আমি বলবো যে না, এটা নিউজ মিডিয়াগুলোর আচ্ছা মানলাম, মিডিয়াগুলো এই ধরনের কাজ করে। আবার এটাও সঠিক খালেদ ভাই, সেটা হচ্ছে আপনি যখন সরকার প্রধান হবেন, আপনার আচরণটা সরকার প্রধানের মতোই হওয়ার। ভাই, আমার তো সরকার প্রধানের অভ্যাস নাই আপনাদের মতো। আমি তো জীবনে সরকার প্রধান হই নাই। আমি তো খোলা মন নিয়ে নোবেল পাইয়া সরকার চালাই। আপনি যদি এমন কোন কথা বলেন যেটা মিডিয়া আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে, সেই কথা আপনি কেন বলবেন? না, সেটাও ঠিক আছে, কিন্তু ওয়াহিদ ভাই আপনি আমার এইটা একটু বুঝান তো, ডক্টর ইউনূস প্রথম থেকে কি চাইছে? ডক্টর ইউনূস প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে। যেই সংস্কার আপনারা 31 দফা যেগুলি দিছেন, তার বাইরে তো কোনো একটা আকাশ থেকে নামায় এসে কোনো সংস্কার ওরা বলে নাই তো যে বিএনপির নাম আওয়ামী লীগ হয়ে যেতে হবে। আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিছেন, প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানি না। দ্বিতীয় হলো যে এটা সঠিক না, উনি বিচারের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা হইলে আপনারা জানি কেমন ম্যানম্যান করেন, ঠিক মতো বলেন না, জানি না। আপনারা এটা আরোপিত ঝগড়া করতেছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে? এটা শেষ বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। আপনারা বললেন যে উনি কোনো রোড ম্যাপ দেয় না, স্পষ্ট বলে না, বলছে তো স্পষ্ট। এই তিনটা নিয়ে যদি একটু বলতেন ওয়াহিদ ভাই। আচ্ছা, প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি, সব সংস্কার প্রস্তাবে, এটা সঠিক না। বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি। না, সেটা তো বিএনপির সংস্কার প্রস্তাব।
আমি আপনাকে একটু একটু বলি, জি। বিএনপি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, সেহেতু সংস্কার শব্দটার প্রতি কমিটমেন্ট বিএনপিরই বেশি। হ্যাঁ। এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একটা টক শোতে বলেছেন যে তার দেখা মতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে, তাদের মতামত যেটা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপির। আমিও তাই বলি তো, কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি? বিএনপি চাইলেই তো 2 মাসের মধ্যে বিএনপি একবারও নিষেধ করে নাই। বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি খালেদ ভাই এইটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা আরেকটা রাজনৈতিক দল দিল, যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে, তাইলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না। ওকে খালেদ ভাই, এইটা সবগুলো রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে আলোচনা করবেন, যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন। এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির এগেনস্টে, যে বিএনপি সংস্কার চাচ্ছে না। এখন যদি আমি বলি যে অন্যরাও তো সংস্কার চায়, আমি একটা করে ধরাই দিতে পারবো যে কে কোন সংস্কারের বিরোধিতা করতেছে। এইটা আমার কাছে মনে হয়েছে কিছু শিশুসুলভ আচরণ মনে হয়েছে। যেমন যারা যারা সংস্কারের এই প্রস্তাব মানবে না, যে ধারার বিপক্ষে থাকবে, সেটা ইন্টারনেটে আমরা পাবলিশ করে দেবো। এটা আমার মনে হয়েছে যে আমরা যখন বাচ্চা ছিলাম, আচ্ছা, আমাদের মধ্যে দেখা যেত কেউ কোনো কিছু করলে পাবলিক টয়লেটে গিয়ে নাম লিখে দিয়ে আসতো, ওই ধরনের আচরণ মনে হয়। ওয়াইদ ভাই সেটা ঠিক আছে, আমরা এটা নিয়ে আপনার থেকে বিস্তারিত শুনবো। আপনি বলেন তো যে এই যে ইলেকশনের ডেটটা নিয়ে আপনাদের মধ্যে মানে দ্বিধাটা ছিল, এটাও আপনি একটু ব্যাখ্যা করছেন। এই দ্বিধাটা কি একটা প্রকৃত দ্বিধা নাকি মানে একটা পলিটিক্যাল? একেবারে অ্যাবসলিউটলি এটা আমরা আমাদের সমর্থকের কথা চিন্তা করেছি। কারণ বিএনপির সমর্থক আমরা, বিএনপির বিগত দিনের সবগুলো নির্বাচন আমরা যেটা দেখেছি, বিএনপি করে আসলে সমর্থকের বাইরে বিএনপির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে ফ্লোটিং ভোট। ওকে, এই ফ্লোটিং ভোটার যারা তারা আসলে একটু ভোট দিতে যাবে একটু সুবিধাজনক অবস্থান পেলে। ওকে, মানে এমন না যে আওয়ামী লীগ বা জামাতে ইসলামী তাদের যেরকম রেজিমেন্টাল ফোর্স আছে যে যেতেই হবে, ভোট দিতেই হবে, এইরকম না। তো এই মানুষগুলোর জন্য একটা সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। সেটা ঠিক আছে, সেটা আপনি শীতকালের কথা আপনি নাইলে বললেন, সেটা শীতকালের এটার মধ্যে। তাহলে কিন্তু আপনারা অবিশ্বাস করতেছিলেন এবং ভাবতেছিলেন যে 5-6 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস রাইখা যাবে, সেইটাই বা কেন, সেইটা একটু এইটাও কিন্তু আমি ওই যেটা বললাম যে সরকার প্রধান এবং সরকারে থাকা ব্যক্তিরা যখন নাকি ওনারা কথাবার্তা একটু ভিন্ন ধরনের সিগন্যাল দিবেন, তখনই কিন্তু বিভ্রান্তিটা। কোনো ভিন্ন ধরনের সিগন্যাল ছিল না ওয়াহিদ ভাই। আপনারা ছিল কেন জানি ক্ষমতায় যাওয়ার জন্য খুব, আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞেস করতে পারি যে ভিন্ন ধরনের সিগন্যাল ছিল কিনা। ব্যারিস্টার ফুয়াদেরও কিছু কিছু কথা আমার কাছে মনে হয়েছে যে এখন ইলেকশন না দেওয়াই ভালো হইব, 3-4 বছর পরে দিলে, ডক্টর ইউনূস তো ভালোই চালাতেছে। আমি কি ব্যারিস্টার ফুয়াদকে ঠিক রিড করছি? ব্যারিস্টার ফুয়াদ, এরকম কি মনে হয়েছে আসলে আমাদের উপদেষ্টাদের কথা শুই না যে না ঠিক আছে 2-3 বছর যাক? কারণ সংস্কার বলতে যেই সংস্কার 6টা কমিশন মিলা করছে, আপনিও নিশ্চয়ই পড়ছেন, আমিও 31 দফা বিএনপির মানে ওই 31 দফা পইরা আমার কাছে মনে হয়েছে বিএনপি আরো বড় বড় সংস্কার চায় এবং আগের থেকে চায়। সুতরাং এখানে কোনো পার্থক্য ছিল না। বিএনপি আওয়ামী লীগ দিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, বিএনপির কোনোদিন আওয়ামী লীগের সাথে মিশা যাওয়ার প্রশ্নই আসে না, ওই প্রসঙ্গটাও তোলা হয়েছে। আপনার কাছে কি এটা মনে হয়েছে যে বেশি ফদ আমরা কি আপনাকে ভুল রিড করছি, সরকারকে ভুল রিড করতেছি? আমার কাছে যে এটা মনে হয়েছে যে সরকার এবং সরকারের উপদেষ্টারা এবং এনসিপি এবং কিছুটা ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার ফুয়াদের দল চায় যে এই সরকার এভাবেই ক্ষমতায় থাকুক। এটাকে আমরা ভুল রিড করছি আপনাকে? আপনি যদি একটু আমাকে বলেন। তার আগে আপনার অনুমতি নিয়ে আমি একটা খালি দর্শকদের জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডন সফরের অন্যতম লক্ষ্য পাচার অর্থ ফেরত আনা, অর্থ ফেরতের বিষয়ে কোনো অগ্রগতি হবে বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক মনে করেন যে হ্যাঁ অগ্রগতি হবে, শতকরা 35% দর্শক মনে করেন অগ্রগতি হবে না। এই বিষয়ে আমার মতামত আমি আগেই বলছি। ব্যারিস্টার ফুয়াদ, আমি একটু জানতে চাইবো যে আমরা আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা, ভুল এখনো বুঝতেছি কিনা, এই সরকার আরো বেশি দিন ধরে থাইকা যেতে চায় কিনা, ডক্টর ইউনূসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরা 10 মাসে 11টা দেশ ঘুরছে অতি অকামে, এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না। আপনি একটু আমারে বুঝাই দিলে আমি বা আমার দর্শকরা একটু আপনি 2-3টা প্রশ্ন করেছিলেন তো আমাকে, আমি একটার অ্যানসার দিয়েছি আর 2টা পরে দেব। জি জি জি, অবশ্যই 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 অবশ্যই। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে একটু শুনতে চাই যে আমরা ভুল বুঝতেছিলাম কিনা, ভুল বুঝতেছি। ভুল বুঝার আগে আমার মনে হয় যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে, 100 সিটে ন্যূনতম তাকে
111-এর সরকার, দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে ন্যূনতম ভাবে, 14তে ইলেকশন থেকে বঞ্চিত করেছে, 18 সনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে, তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে। অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে, তাকে অনেক কনস্পিরেসি থিওরি এখানে কাজ করছে। এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন, ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের ডিপ স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে, তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে। এর ভিতরে আসছে যে মানবিক করিডোর, এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে, প্রলং করবে। এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স, এখানে বিশাল আকারে নেতৃবৃন্দ রাজনৈতিক দলকে কনভিন্স করেছে। এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন, কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওখানে মানবিক করিডোর হবে না, ত্রাণ করিডোর হবে, আমরা কিন্তু জানতাম না আনটিল এন্ড আনলেস পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা। আমরা এটা জানতাম না যতক্ষণ পর্যন্ত উনার হাই রিপ্রেজেন্টেটিভ এই কথা না বলেন, আমরা কিন্তু জানতাম না। ইন্ডিয়ান মিডিয়া, তাও কতিপয় মিডিয়া এগুলি নিয়ে কথা বলতে শুরু করছে অনেক পরে। ডক্টর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি, এখানে কোনো কিছু হয় নাই, কিন্তু উনার উপদেষ্টা, উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি নিয়ে কথা বলছেন। উনি কি কানে শুনতে পান না শোনেন না আমি জানি না, কিন্তু না খালিদ ভাই, দেয়া হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস, বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে, আবাসিক সমন্বয়কারী, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটার ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে, দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে, তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে, প্রোটোকল আছে, 1941 এর যে কনভেনশন আছে, সেগুলো দিয়ে করবে। ফুয়াদ, ইন্ডিয়ান মিডিয়ারে আমি ধর্তব্যের মধ্যেই নেই না, যে মিডিয়াগুলির মধ্যে আছে। আমি সরকারের কথা বলতেছি। ডক্টর ইউনূস তুমি স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর, ত্রাণ করিডোর এগুলি কোনো কথা নাই, পুরোটাই ভুয়া। ভুয়া না তো? আলোচনাটা হয়েছে না, যেটা হয়েছে আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আলোচনাটা চলছে, সেখানে এরকম একটা করিডোরের আলোচনা কেমনে সম্ভব আপনি আমাকে বলেন। প্যাচটা আপনি দেখেন, প্যাচটা আপনি দেখেন, হতে পারে তো, প্যাচটা আপনি দেখেন, এটা তো সিকিউরিটি ইস্যু তো খালিদ ভাই, এটা সিকিউরিটি ইস্যু, রাষ্ট্রের প্রত্যেকটা আলোচনা তো আপনি প্যাচটা দেখেন, আপনি বিএনপি ট্রমাটার কথা আপনি বললেন, আপনি প্যাচটা দেখেন, আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন, আবার আরাকান আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে, আপনার সরকার, আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে। তো এটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে, বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে? এটা তো ইন্ডিয়ান মিডিয়ার আপনি বাদ দিয়ে রাখেন, ইন্ডিয়ান মিডিয়া আপনি বাদ দিয়ে রাখেন। গাজা হবে, এখানে ফিলিস্তিন হয়ে যাবে, এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায়া যাব, মানে এটা ইজ টু ফার, মানে টু রিমোট এই আলোচনাটা করা। আপনি যেটা করতে পারতেন, এই আলোচনাটা অন মেরিট বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন। আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা, বিকল্পটা কি হতে পারে। আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না, কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন, তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে, যে তখন সন্দেহ করবার প্রশ্ন আসবে। ফুয়াদ, আপনি ভারতীয় ন্যারেটিভটা কেন বলতেছেন? ধরেন আমি আর আপনি, আপনার কথা তো আমি শুনি, আমি আর আপনি যেখান থেকে তথ্য নিচ্ছি, ধরেন আমাদের সরকার থেকে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন, আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে ওইখানে কি বলতেছেন। আপনি শুধু এই বক্তব্যগুলি পরস্পর সাজান, তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান মিডিয়া আমার দরকার নাই, ইন্ডিয়ান ন্যারেটিভ আমার দরকার নাই, তাইলে আপনি দেখেন আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় আসতে পারেন কিনা। না, কনসার্ন হওয়ার মতো কিছু নাই তো, কনসার্ন হওয়ার মতো কিছু নাই, যে শুধু ইন্ডিয়ান মিডিয়াটা বাদ দিলে আমাদের কনসার্ন বাংলাদেশে না, আমার কনসার্ন হওয়ার মতো কিছু নাই। যেটা হচ্ছে যে আমার এখানে 16-17 লক্ষ রোহিঙ্গা আছে যারা 7-8 বছর থেকে এখানে আছে। আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে, এবং আপনি জানেন এই কনভারসেশন গুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না। ওয়েস্টার্ন পলিটিক্স থাকলে যেটা হতো, এখানকার পলিটিক্যাল মেজর পলিটিক্যাল পার্টি লিডারদের পাবলিক ডোমেইনে অন্তর্বর্তীকালীন সরকার সিম্পলি ব্রিফ করে দিত। ফুয়াদ ভাই, পাবলিক ডোমেইনে তো আপনি দিলেন, পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে ভুল করেছেন, এবং তিনটা মিথ্যা কথা বলছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনটা মিথ্যা কথা বলছেন একটারে কাউন্টার করতে গিয়া। হ্যাঁ, আলটিমেটলি তো এটা তো রাষ্ট্র নিজে ডিজাস্টার করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাষ্ট্র তার এই গোলটা পররাষ্ট্র উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করতে পারেন। হ্যাঁ, সার্টেনলি এই আলোচনা আপনি তুলতেই পারেন, কিন্তু আমরা যেটা বোধ করছি যে এই কনভারসেশন তো পাবলিক হইতে পারে না, এই কনভারসেশন তো কখনো ওপেন ফোরামে হয় না।
প্রতিটা রাষ্ট্র এই সিকিউরিটি ইস্যুসগুলোকে অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে। যেখানে খুব মেজর ইস্যু থাকে, ইংল্যান্ডের কথা আমি জানি, ওখানে কোবরা আছে, লিডার অফ দ্য অপোজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতাকে রেখে প্রাইম মিনিস্টার ব্রিফ করে দেন, যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না। ওইখানে এই বিষয়গুলো বাংলাদেশের মতো ম্যাচিওর ডেমোক্রেসি না। আমরা এই ভুলগুলো এই জন্য বারবার করছি। কিন্তু মানবিক করিডোরের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কাম্য ছিল না। অতএব বিএনপির ট্রমা যখন আমরা আলোচনা করছি তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে, আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি, এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে। প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে, তারেক রহমান জিতেছে না ইউনূস জিতেছে। আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে, আমার শত্রুরা হেরে গেছে। তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, সংঘাত, টেনশন, দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল সেটা হেরে গেছে। এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপিরা মিলে কি ইউনূস চেয়ে 3-4 বছর দেখবেন এরকম। আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে। আমি লাইনটা পুরো করি। সেনাবাহিনী, ভারত আর বিএনপি হচ্ছে এক দল। এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল। তারা হচ্ছেন দেশপ্রেমী শক্তি এবং ওনারা সরকারি দল। হ্যাঁ হ্যাঁ, ওনারা সরকারি দল, আমরা বিরোধী দল, এরকম না না, আপনারা সরকারি দল, আপনারা সরকারি দল। ইউনূস সাহেব, আপনারা শুনেন, ওয়াহিদ ভাই বিরোধী দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্মি হচ্ছে, দেখেন ডিজিএফআই হচ্ছে ইউনূস সাহেবের আন্ডারে। ডিজিএফ এর ফেইলরও সেনাপ্রধানের উপরে যায় এবং বিএনপির উপরে যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা বিষয় হলো খালেদ ভাই, আমি একটু আসতেছি, ফুয়াদ ভাই একটু শেষ করে আসতেছি, একটা মিনিট, ফুয়াদ একটু শেষ করে আমরা আসতেছি। হ্যাঁ, আমি শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে মানে রাষ্ট্র কোন জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনার দায়িত্ব দিয়েছে এই সরকারকে, এটা কিন্তু একটা রেগুলার 90 দিনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট না। এভরি ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি হ্যাভ বিন ব্রোকেন ইনটু পিসেস। কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, সচিবালয় বলেন, এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমাদের পুলিশ বাহিনী বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, প্রত্যেকটা জায়গায়। সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন, বাস্তবতা তা না। ভিতরের খবর আপনিও জানেন, ওয়াহিদ ভাইও জানে, আমরাও জানি। আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না। দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না। আমার বক্তব্যটা ভারতীয় গণমাধ্যম বলেছে, এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না। ক্যান্টনমেন্টের বক্তব্য, বিভিন্ন বক্তব্য এরকম আসছে। ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি, আমরা প্রথম দল, রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনূসকে লিখিত দিয়ে এসেছি যে 18 মাস থেকে 24 মাসের ভিতরে নির্বাচন করতে হবে, কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যে ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল। আমরা বক্তব্য কি দিয়েছি যে নির্বাচন কবে হবে, আমি কিন্তু 6 মাস হবে, 2 বছর হবে, 4 বছর হবে, এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত হবে। আমি একটা ছোট প্রশ্ন করে রাখি, আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি, সরকারের কাছ থেকে সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না। সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না, সহযোগিতা করতেছে না কি করতেছে এটা বোঝা যায় না, কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না। আমি ওইটা ঠিকমতো করতে চাইলেও করতে পারতেছি না, আপনিও এরকম বললেন আর কি, করতে চাইলেও করতে পারতেছেন। তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই, তাহলে আমার জন্য একটু ভালো, তাই তো? না, বিদেশে ধরেন রাষ্ট্রীয় স্টেট প্রটোকল এবং এটা তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। না, রাষ্ট্রীয় সফরে এইরকম অন্তর্বর্তী ইন্টারিম আসলে রাষ্ট্রীয় সফরেই যায় না মানুষ। আর এটার মধ্যে হচ্ছে ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট, একটু পার্থক্য আছে খালিদ ভাই, ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট। ইলেকশন টাইম গভর্নমেন্টের তো অ্যাবসলিউট জুরিসডিকশন, কাজের পরিধি, মেয়াদ ওটা সংবিধানে স্পেসিফিকলি বলে দেয়া আছে। ওকে, অতএব তার অন্য কার্যক্রম আমাদের কাছে ভিজিবল হয় না। কিন্তু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার আর একটু কাজের পরিধি অনেক বেশি, যেহেতু গণ অভ্যুত্থানের পরে আসছে তাকে অনেক কাজ করতে হয়েছে এবং এই কাজগুলো করবার এই বাস্তবতাগুলো তৈরি হয়ে আছে। ওকে, ঠিক আছে। আমরা একটু ধন্যবাদ বেশা ফুয়াদ। আমরা একটু জনাব কে ওয়াহিদুজ্জামানের কাছে যাই। জনাব কে ওয়াহিদুজ্জামান, অনেকগুলি কথা আপনার জমে আছে, আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন, আমাদের কিছু মানে একটা অরিজিনাল প্রশ্নও আছে। জি,
প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা দেখেন, ব্যারিস্টার ফুয়াদ এখানে আছেন, ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে, বিএনপি তো ভিকটিম, বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চাবে না? এই যে একটা টাকা ক্যাম্পেইন খায়, চালানো টাকা হয়েছে, খায় যাবে না? হ্যাঁ। আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সে টাকাগুলি খাবে বসে বসে এখন। এখন হ্যাঁ, এখন না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে, সেটা আসবো আমি। কারা খাচ্ছে? এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায়, উনি একজন আইনজীবী মানুষ, উনি তো আমার চেয়ে এটা ভালো জানেন। বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে। ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল, আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে সেটা নাল এন্ড ভয়েড করে দিয়েছে। ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না, এটা করা যাবে না। তো আইনের মাধ্যমে আপনি বিচার না করে কি আপনি কি একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন? এটা খালেদ মহিউদ্দিন ভাই, আপনিও সরকারি চাকরি করছেন, আমিও করছি, আমরা বুঝি। না, এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াহিদ ভাই, এটা একটা প্রতীকী ব্যাপার। এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি, আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো। আইনের ব্যাপারটা যদি আমার আরো বেশি আমাকে আইনি সংকটের মধ্যে ফেলে, অনেকগুলি হিয়ারিং আমার করতে হয়, আমি ওটা করবো না। না না না, আপনি দুইটাই, আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবেন আগে, তারপরে তো ওই আইন দেখায় তো তারপরে আপনি নির্বাহী আদেশ দিবেন। আপনার এই আইসিটির আইনের ভিতরে তো ওইটার মধ্যে আনতে হবে, তারপরে তো আপনি ওটার নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলমান, সুতরাং কর্মকাণ্ড স্থগিত।